আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুরাদ আলম মনির আবার আপনাদের সামনে হাজির হয়েছি পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে ধারাবাহিক আলোচনার। আজকে আলোচনায় আমাদের বিষয়বস্তু হচ্ছে হাউ টু প্রিপেয়ার স্পেসিফিকেশন। তো আমরা সবাই কম বেশি আসলে স্পেসিফিকেশন প্রস্তুত করার কাজে নিয়োজিত থাকতে হয়। আমাদের আমাদের বিভিন্ন সময় যখন আমরা দরপত্রের কার্যক্রম শুরু করি, তো দরপত্রের কার্যক্রম শুরু করার প্রথমেই আমাদের যে কেনাকাটার জন্য আমাদের যেটা প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে আমরা যে প্রোডাক্ট অথবা ওয়ার্কসের কাজ করব তার স্পেসিফিকেশন তৈরি করা। তো আমাদের অনেকেই বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ বিভিন্ন সেক্টরে দক্ষতা অর্জন করে থাকেন। তারা সেই সব কাজে দক্ষ। তো তাদের স্পেসিফিকেশন তৈরি করার সময় হয়তো তাদের সহযোগিতা প্রয়োজন হয়, তারা স্পেসিফিকেশন প্রস্তুত করে থাকেন। কিন্তু পিপিআর এ যখন আমরা লক্ষ্য করি, তো স্পেসিফিকেশনে কিছু গাইডলাইন দেওয়া আছে, কিছু নিয়ম কানুন দেওয়া আছে। কিন্তু যারা স্পেসিফিকেশন অনেক সময় তৈরি করে থাকেন, যারা সরাসরি প্রকিউরমেন্টের সাথে সরাসরিভাবে জড়িত থাকেন না, যে কারণে তারা এই রুলস রেগুলেশন সম্বন্ধে সঠিকভাবে জানেন না। এর ফলে কি হয়, আমরা দেখতে পাই যে তারা স্পেসিফিকেশন তৈরি করেছে, সেই স্পেসিফিকেশন হয়তো অনেক সময় সঠিক হচ্ছে না। দেন হচ্ছে আমরা সঠিকতা না থাকার কারণে আমরা আলটিমেট যে প্রোডাক্টটা চাচ্ছি বা যে কাজটার সমাধান চাচ্ছি সেই কাজটার সমাধান হচ্ছে না। আলটিমেটলি আমাদের অর্গানাইজেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এবং যারা স্পেসিফিকেশনের জন্য যে রুলস রেগুলেশন যেগুলো রয়েছে সেগুলো না জানার কারণে তারা প্রস্তুতকারীরাও স্পেসিফিকেশন যখন প্রস্তুত করার সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। তো আমি চেষ্টা করেছি যাতে বিভিন্ন জনের অনুরোধের প্রেক্ষিতে যাতে করে এই 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 লেকচারটা দেখে আপনারা সবাই আশা করি স্পেসিফিকেশন প্রস্তুত করার জন্য কি কি বিষয় মাথায় রাখতে হবে আমাদের, সেই বিষয়গুলা সম্বন্ধে ধারণা পাবেন এবং এটা থেকে আপনারা স্পেসিফিকেশন তৈরি করার জন্য মানে সাহস পাবেন আর কি, আমি আমি আশা করি। তো এখান থেকে আসলে সবাই কম বেশি উপকৃত হবেন, যারা আর্লি স্টেজে যারা আছেন, বিগিনার, দেন হচ্ছে সিনিয়র লেভেলে যারা আছেন, সবাই কম বেশি আমার মনে হয় এটা দেখে স্পেসিফিকেশন দেখে এই ভিডিওটি দেখে অনেক বেশি উপকৃত হবেন এবং একটি একটি সময়োপযোগী এবং দক্ষ দক্ষভাবে এবং স্মার্ট স্পেসিফিকেশন তৈরি করার জন্য সহায়ক হবে বলে আমি মনে করি। তো ধন্যবাদ সবাইকে। আমি আসলে আমার সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। ক্লাসে আজকে প্রথমে যেটা আসছে, আমরা যখন টেকনিক্যাল স্পেসিফিকেশন তৈরি করব, এটার উদ্দেশ্যটা কি আসলে। এই আমাদের টেকনিক্যাল স্পেসিফিকেশন থাকবো, মেইন অবজেক্টিভস যেটা থাকবে স্পেসিফিকেশন, সেটা হচ্ছে আমরা একটা প্রোভাইড ক্লিয়ার আনঅ্যাম্বিগুয়াস এন্ড স্ট্যান্ডার্ড ডেসক্রিপশন। আমরা যে স্পেসিফিকেশন তৈরি করব সেটা যাতে পরিষ্কার থাকে এবং কোনো দ্বিধাদ্বন্দ্ব এখানে না থাকে এবং প্রত্যেকেই যে যেটা চাচ্ছে প্রি রিকোয়ারমেন্টেশন ডেসক্রিপশনটা ওইভাবে যেন প্রস্তুত করা হয়। টু এনাবল ইভালুয়েশন এগেইনস্ট ডিফাইন্ড ক্রাইটেরিয়া, এই যে আমরা ক্রাইটেরিয়াগুলো সেট করব এবং স্পেসিফিকেশন ঠিক করব, এটার আলোকেই কিন্তু যখন ইভালুয়েশন কমিটি ইভালুয়েট করবে, এই আমার ক্রাইটেরিয়ার উপর বেস করে কিন্তু ইভালুয়েট করবে। তো আমার এই বিষয়ে স্পেসিফিকেশন করার সময় সচেষ্ট থাকতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং টু প্রমোট ওয়াইড কম্পিটিশন, আমরা তৃতীয় নম্বর যে আসি দেখছি ওয়াইড কম্পিটিশন। এই এই কম্পিটিশন যাতে ওয়াইড হয়, আমি যেন কোনো লিমিটেড করে না ফেলি আমার স্পেসিফিকেশন দ্বারা, যাতে অল্প একটা প্রতিষ্ঠান এখানে ড্রপ করলো, এই যেরকম যাতে না হয়, যাতে আমরা একটু কম্পারেটিভলি আমরা ওয়াইড রাখি, যাতে সব তারা দক্ষ এবং কাজের উপযোগী সেসব প্রতিষ্ঠান যাতে এখানে আমার পার্টিসিপেট করতে পারে, সেই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে। Then provide enough information for tenderer to prepare offer and tender price. আমার যে স্পেসিফিকেশন তৈরি করব সেই স্পেসিফিকেশনটা দেখে যাতে টেন্ডারার অথবা সাপ্লায়ার যেন সহজেই বুঝতে পারে যে এটার এই ধরনের টেকনিক্যাল ক্যাটাগরি জিনিস চাওয়া হয়েছে এবং এটার প্রাইস এত টাকা হতে পারে, এবং যারা বিডার আছে তারা সহজেই যাতে সবকিছু অনুমান করতে পারে প্রাইস সম্বন্ধে, তাদের স্পেসিফিকেশন এবং তাদের এই দেখে ডিটেইলস দেখে যাতে তারা টেন্ডার পার্টিসিপেট করতে পারে, সেই ধরনের সুযোগ রাখতে হবে। পারমিট ইভালুয়েশন এগেইনস্ট স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া,
পারমিট দিতে হবে ইভালুয়েশন করে ক্রাইটেরিয়া ভিত্তিতে ইভালুয়েশন করার জন্য, সেটা রাখতে হবে। স্টেট অ্যাকসেপ্টেন্স রিকোয়ারমেন্টস টেস্ট ইটিসি বিএসটিআই লাইক আইএসও। আমরা স্পেসিফিকেশনের সময় যাতে বিভিন্ন যে যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই জিনিসগুলা ইনশিওর করতে হবে। যেরকম বিএসটিআই যে একটা মান নির্ধারণ করে দেয়, আইএসও যেমন একটা স্ট্যান্ডার্ড মান করে দেয়, নির্দিষ্ট করে দেয়, সেই বিষয়গুলা আমরা খেয়াল রাখতে হবে যাতে সেইটার আলোকে আমরা কোয়ালিটিটা ইনশিওর করতে পারি, আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে। কন্টেইন ইজ অনলি এসেনশিয়াল ফিচার্স রিকোয়ার্ড। আমার একটা স্পেসিফিকেশন তৈরি করলাম যেখানে মেইন বিষয় বাদ দিয়ে হয়তোবা অন্য অনেক বিষয় ইনক্লুড করে দিলাম, তাহলে কি হবে, মানে মেইন যে আমার অবজেক্টিভ সেখান থেকে আমি বিচ্যুত হয়ে যাব। তো অবশ্যই যাতে অযথা কথাবার্তা না আসে সেদিকে আমার খেয়াল রাখতে হবে। প্রোভাইড ইকুয়াল অপরচুনিটি টু অল সাপ্লায়ার্স। আমি যেটা বললাম যে সকলের জন্য অপরচুনিটি ক্রিয়েট করতে হবে, অপরচুনিটি যেন সকলের থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রোভাইড অপরচুনিটি ফর অল্টারনেটিভ টেকনোলজি হোয়ার অ্যাপ্রোপ্রিয়েট। এবং আমার স্পেসিফিক এমন ভাবে তৈরি করলাম যে শুধু বুঝতেছি আমি যে একটা প্রতিষ্ঠান টেকনোলজি অ্যাপ্রোপ্রিয়েট, সেক্ষেত্রে আমি একটা ঝামেলায় মানে আমার অর্গানাইজেশন ঝামেলায় পড়বে, দেন বিভিন্ন ধরনের অর্গানাইজেশন এখানে পার্টিসিপেট করতে পারবে না। তো অল্টারনেটিভ টেকনোলজি যাতে পার্টিসিপেট করতে পারে এই ধরনের ওয়াইডার স্পেক্ট রাখতে হবে, যাতে আমি উন্মুক্ত করে দিলাম সবার জন্য। দেন অল নেসেসারি লিগাল অব্লিগেশন এন্ড সার্টিফিকেশন। আমার লিগাল যে বাইন্ডিংস গুলো আছে এবং সার্টিফিকেশন যেসব জিনিসের জন্য দরকার, আমি যে প্রোডাক্টটা সাপোজ কিনতেছি, তো এই ধরনের সারা ওয়ার্ল্ড থেকে যদি অথবা আমার দেশের থেকে কোনো লিগাল অব্লিগেশন আছে কিনা এবং এর জন্য কারো কাছে সার্টিফিকেশন আনতে হবে কিনা, সেই বিষয়গুলো যাতে আমি ইনশিওর করতে পারি সেটা আমার স্পেসিফিকেশনে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। আমরা যখন স্পেসিফিকেশন তৈরি করব, স্পেসিফিকেশন তৈরি করার সময় আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা একটু পাবলিক প্রকুরমেন্টের ধারার আলোকে একটু ভালো করে দেখে নিই, যেটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। এখানে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নেম অর ডেসক্রিপশন। আমরা যে প্রোডাক্টটা কিনবো, যে কাজটা করব, তার নাম এবং ডেসক্রিপশনটা ডিটেইলস লিখব। রিকোয়ার্ড পারফরম্যান্স স্ট্যান্ডার্ড এন্ড লাইফ স্প্যান। আমরা যে প্রোডাক্টটার পারফরম্যান্স স্ট্যান্ডার্ডটা কেমন, তারা এটা কি পরিমাণ সার্ভিস দিচ্ছে অথবা সার্ভিস দেয়। যেমন আমি যদি বলি একটা এক্সাম্পল দিয়ে, সেটা হচ্ছে যে আমি একটা গাড়ি কিনবো, তো গাড়ির ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা পারফরমেন্স স্ট্যান্ডার্ড যদি আমরা দেখি, জাপানের গাড়ির দিকে পারফরমেন্স স্ট্যান্ডার্ড তুলনামূলক বেশি, যেখানে সাপোজ ইন্ডিয়ার মারুতি সুজুকির চাইতে পারফরমেন্স স্ট্যান্ডার্ড কম্পারেটিভলি অনেক বেশি হচ্ছে এই জাপানের গাড়িগুলো। এবং লাইফ স্প্যান এবং লং লাইফ, এদের আমরা সবাই জানি লং লাইফ এদের কম্পারেটিভলি অনেক বেশি ইন্ডিয়ান গাড়ির তুলনায় লাইফ স্প্যান। তো সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। দেন কোয়ালিটি সম্বন্ধে আমরা যাতে কোয়ালিটি প্রোডাক্ট পাই সেই বিষয়টা আমার স্থির রেখে আমাকে জেনেই আমাকে স্পেসিফিকেশন প্রস্তুত করতে হবে। সেফটি স্ট্যান্ডার্ড এবং লিমিটস। আমরা যে প্রোডাক্টগুলো আনবো সেই প্রোডাক্টগুলোতে কতটা সেফটি, সেই সেফটি ইনস্ট্রাকশন বা সেফটি স্ট্যান্ডার্ড মেনটেন করার ইস্যু থাকলে সেই বিষয়টা আমাকে এনশিওর করতে হবে। দেন symbol terminology to be used in packaging, marking and labeling. আমরা যখন কোনো একটা প্রোডাক্ট হাতে পাই, আমরা দেখব প্রোডাক্টের উপরে বিভিন্ন প্যাকেজিং এবং মার্কিং লেবেলিং করা থাকে। লেবেলিং করার মানে এনশিওরিটি দিচ্ছে যে প্রোডাক্টটা অথেন্টিক এবং কোন একদম যে ম্যানুফ্যাকচারার থেকে আসছে সেই ধরনের লেবেলিং এবং যেগুলো প্রয়োজন সেই জিনিসটা আমরা ইনক্লুড করে দিতে পারি এবং মেনশন করে দেব, দেন যাতে আমরা এনশিওর হতে পারি প্রত্যেক প্রোডাক্টে যেটা আসছে সেটা অথেন্টিক এবং এই ধরনের যা কিছু আছে। প্রসেস এন্ড মেথডস টু বি ইউজ ইন দ্য প্রোডাকশন আর অ্যাপ্লিকেবল। যেমন আমরা কোনো একটা প্রোডাক্ট প্রস্তুত করার জন্য আমার যদি কোনো একটা প্রসেস আমি বলে দেই, আমার এই লেভেলের অথবা এই সাইজের অথবা এই স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রোডাকশনটা হতে হবে,
দেন সেই জিনিসটা অবশ্যই আমার স্পেসিফিকেশনে বলে দেওয়া থাকবে। দেন হচ্ছে তাহলে আমি সেই অনুসারে আমি প্রোডাক্টটা পাবো। লাস্ট আমরা এখানে আসতেছি টেস্ট প্রসিডিওর। আমরা যখন প্রোডাক্টটা সাপোজ যখন প্রোডাক্টটা দিবে আমার কাছে, প্রোডাক্ট দেওয়ার পরে আমি যে যে স্ট্যান্ডার্ডে প্রোডাক্টটা চেয়েছিলাম, সো সেই স্ট্যান্ডার্ডে প্রোডাক্টটা যে তারা সরবরাহ করেছে টেন্ডার সাপ্লায়ার, তো সেটা আমি বুঝবো কিভাবে? তো তার জন্য যদি আমার কোনো টেস্ট প্রসিডিওর থাকে, টেস্টিং কোনো ইনস্ট্রুমেন্ট থাকে এবং কিভাবে আমি টেস্ট করব, সেই বিষয়টাগুলো আমার স্পেসিফিকেশন আমি উল্লেখ করে দেব, যাতে টেন্ডারার এবং সাপ্লায়ার ইনশিওর হয় আমি উল্টাপাল্টা প্রোডাক্ট দিলে আমার সেটা অ্যাকসেপ্টেবল হবে না। ক্লিয়ার? এখানে expressed in terms of performance or output requirement rather than specification directly like to design descriptive characteristics. এখানে জিনিসটা বলতে যাচ্ছে which usually tend to limit competition. আমরা স্পেসিফিকেশন তৈরি করার জন্য আমরা যাবো যে পারফরমেন্স, যদি আমার পারফরমেন্সটা আমাকে এনশিওর করতে হবে, যে আমার কোনো একটা প্রোডাক্ট যার পারফরমেন্স বেস যদি আমি চিন্তা করি, তো আমার পারফরমেন্সটাই আমি এখানে উল্লেখ করব। যেমন অযথা যে ডিসক্রিপটিভ ক্যারেক্টারিস্টিক্স বলে সময় ক্ষেপণ, মানে জায়গা স্পেস, প্রচুর স্পেস নেওয়া, মেইন উদ্দেশ্যটা ক্ষেপণ যাতে না হয়। যদি আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যেমন আমি মনে করি জেনারেটর কিনবো, তো জেনারেটর ক্রয় করার জন্য আমার মেইন মাথায় রাখতে হবে কি, আমার কি পরিমাণ ঘন্টায় জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, যেমন হতে পারে এই জিনিসটা আমার প্রথমে মাথায় সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে। এবং কি পরিমাণ এই জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য আমার তেল যাচ্ছে, এবং সেই আলোকে কিভাবে পারফর্ম করছে আমার জেনারেটর। আমার মুখ্য বিষয় থাকবে এইগুলো। আমি অন্যান্য মানে যেগুলো অপ্রয়োজনীয় সেই বিষয়গুলো যাতে আমি অন্তর্ভুক্ত করে লিমিট কম্পিটিশনটাকে লিমিট না করি। দেন আমি আসছি রিটেন অন দ্য বেসিস অফ neutral and objective terms based on among those other the standard approved or published ISO, যেটা আমি বলছিলাম যে আমরা যে আইএসও অথবা বিএসটি অথবা আইএসি ইন্টারন্যাশনাল, আইএসও ইন্টারন্যাশনাল ইলেকট্রোমেকানিক্যাল কমিশন, এইসব জায়গা থেকে, এইসব থেকে আমরা বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ডাইজেশন আছে, যেগুলো স্ট্যান্ডার্ডাইজেশন থেকে আমরা আসলে মান নির্ধারণ করতে পারি এই স্ট্যান্ডার্ডের উপরে। সেই জিনিসগুলো প্রয়োজন বোধে আমাদের স্পেসিফিকেশনে ইনক্লুড করব। নো রেফারেন্স টু পার্টিকুলার ট্রেডমার্ক, কখনোই কোনো ট্রেডমার্ক, স্পেসিফিক ট্রেডমার্ক ইউজ করা যাবে না। প্যাটেন্ট, ডিজাইন, টাইপ, স্পেসিফিক কান্ট্রি অফ অরিজিন, প্রোডিউসার আর সার্ভিস সাপ্লায়ার। আমরা সবচাইতে যে ভুলটা বেশি করি সেটা হচ্ছে এই জায়গাটাতে, আমরা কান্ট্রি অফ অরিজিনের নামও লিখে দেই, আমরা প্রোডাক্টের ব্র্যান্ডের নামও লিখে দেই, ডিজাইন প্যাটার্ন নাম লিখে দেই। এটা কখনো করা যাবে না। সবাই যেন এই বিষয়টা আমরা খেয়াল রাখি। আমার যে ধরনের প্রোডাক্ট চাই তার পারফরমেন্স বেসড আমার স্পেক তৈরি করতে হবে। এখানে আমরা লাস্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হোয়ার রেফারেন্স টু বি ব্র্যান্ড ইজ আনএভয়েডেবল। এমন একটা সিচুয়েশন চলে আসলো যে যার প্রোডাক্ট ব্র্যান্ড লেখা এখন ছাড়া কোনো বিকল্প নেই, আপনি লিখতে পারবেন না, না লিখে উপায় নাই। সেই সব ক্ষেত্রে শুধুমাত্র সিমিলার আর ইকুইভ্যালেন্ট লিখে তারপর আপনাকে স্পেক তৈরি করতে হবে। আমরা এটারে কিন্তু অনেক ব্যাড প্র্যাকটিসও দেখতে পাই। জাস্ট স্পেক তৈরি করাটাকে বলতেছে যে আমরা কোনো সিমিলার কোনো কিছু পাচ্ছি না, যে কারণে সিমিলার লিখি। যাতে এই জিনিসটা না হয়, যদি পাওয়া যায় সেক্ষেত্রে আপনি লাইবিলিটি থাকবেন। তো সেক্ষেত্রে আপনি যাতে স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য পারতপক্ষে ব্র্যান্ডের নাম উল্লেখ করবেন না, এবং ব্র্যান্ডের যদি আনএভয়েডেবল সিচুয়েশনে পড়েন তার পিছনে যৌক্তিকতা অবশ্যই থাকতে হবে। এবং লাস্টে আপনি 29/5-এই স্পেসিফিক বলে দিছে লিমিট দ্য ইউজ অফ সিমিলার অর ইকুইভ্যালেন্ট, এই দুটো শব্দ লিখবেন, আপনি লিমিট করে দেওয়া আছে টু কেসেস হোয়ার ইট এসেনশিয়াল, যেখানে শুধু এসেনশিয়াল মানে যেটা না পারলেই না, যাতে সে জায়গায় ইউজ করেন।
আমরা টেকনিক্যাল স্পেসিফিকেশন তৈরি করার ক্ষেত্রে গুডস এবং ওয়ার্কস এর ক্ষেত্রে কিছু কিছু মেজর যদি দিকে তাকাই, যার বেস করে আমরা আসলে স্পেসিফিকেশন তৈরি করি, মানে ফোকাস কোন দিকে দিব, ফোকাসটা স্পেসিফিকেশন ফোকাসটা কোন দিকে থাকবে, তার উপরে মেজর ভাবে তিনটা ভাগে মেজর দিকে তিনটা দিকে লক্ষ্য করতে পারি আমরা। সেটা হচ্ছে ডিজাইন বেস স্পেসিফিকেশন। ডিজাইন বেস স্পেসিফিকেশন আমি জাস্ট এটা বলতেছি, সারাংশটা বলতেছি। সেটা হচ্ছে যে মানে যার মেইন হচ্ছে ডিজাইনের উপর বেস করে আপনার ফিজিক্যাল কাজটা হবে। যেমন সিভিল অ্যাক্টিভিটি, সিভিল ওয়ার্ক, আপনি কোন একটা বিল্ডিং তৈরি করবেন, তো বিল্ডিং তৈরি করার জন্য অথবা আমি যদি বলি যে একটা ইউনিট প্ল্যান্ট, কোন একটা প্ল্যান্ট তৈরি করবেন, তো সেক্ষেত্রে আমার ডিজাইনটা কিন্তু মুখ্য। দেন ডিজাইনের উপর বেস করে আপনার ডিটেল সিভিল ওয়ার্ক, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল, প্রত্যেকটা জিনিস বিল অফ কোয়ান্টিটি, প্রত্যেকটা জিনিস আসবে ডিজাইনের উপর বেস করে এবং ডিজাইনকে ফোকাস করে কার্যক্রম সম্পন্ন হবে। তো সেই বিষয়টা আমাদেরকে যাতে খেয়াল রাখি, দেন তার উপর ভিত্তি করে আমার স্পেসিফিকেশন তৈরি করতে হবে। সেকেন্ড আসি পারফরমেন্স বেসড স্পেসিফিকেশন। পারফরমেন্স বেসড স্পেসিফিকেশন আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমি এখান থেকে আউটপুটটা নিচ্ছি, আউটপুটটা নেব। তো আউটপুট যখন আমি নিতে যাই, তখন আমার মেইন ফোকাস থাকবে আমার স্পেকটা এমন ভাবে তৈরি করব, আমি যখন ফিনিশড আউট পাচ্ছি, প্রোডাক্টটা পাচ্ছি, সেটা যেন আমার পারফরমেন্স বেস যে চাচ্ছি সেটা যেন ইনশিওর হয়। যেমন আমি বলতে পারি, একটু আগে যেটা উদাহরণ দিলাম জেনারেটরের কথা, এবং মেইনটেনেন্স ইকুইপমেন্ট, হাইওয়ে বিভিন্ন ধরনের মেইনটেনেন্স ইকুইপমেন্ট বলে থাকি। আমার জেনারেটরের ক্ষেত্রে যেরকম আমার মেইন ফোকাস হচ্ছে আমি আমার কতটুকু ঘন্টায় কতটুকু বিদ্যুৎ উৎপন্ন করছে, এর জন্য কি পরিমাণ তেল খাচ্ছে, তার এগেইনস্টে আমি পারফরমেন্স আউটপুট কতটুকু পাচ্ছি, আমি কতটুকু আমার বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে আমার পারফরমেন্স। তো তার উপর বেস করে আমার স্পেসিফিকেশন তৈরি করতে হবে। যেটা কম তেলে বেশি বিদ্যুৎ উৎপন্ন করবে, তো আমি সেদিকে যাব। তো তার জন্য যেরকম ফোকাস করে আমাকে স্পেক তৈরি করতে হবে। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে রাখলাম যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। লাস্ট এখানে হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি বেসড স্পেসিফিকেশন। আমরা আসলে যে প্রোডাক্টটা ফিজিক্যালি চাই, যেমন হার্ডওয়্যার, পাইপস, কমোডিটিস, বিভিন্ন ম্যাটেরিয়ালস, তো এই জিনিসগুলো যেগুলো চাই সেগুলো তো সেটার যে স্পেক থাকে সেটা জাস্ট উল্লেখ করে দেন হচ্ছে আমার স্পেক তৈরি করা। পারফরমেন্স বেসড স্পেসিফিকেশনের ক্ষেত্রে আমরা কি কি বিষয়ে খেয়াল রাখি একটু এটা গ্ল্যান্স দেখে নিই। ডেসক্রিপশন অফ ওয়ার্ক, যে মানে ওই পারফরমেন্স হওয়ার জন্য কি ধরনের কাজ করবে, কিভাবে কাজ করবে সেটা ডিটেইলস থাকবে। আউটপুট রিকোয়ার্ড ইন অ্যামাউন্ট, কি পরিমাণ আউটপুট পাবো আমরা, পেতে পারি সেই ধরনের একটা রেঞ্জ থাকবে। দেন কোয়ালিটি এবং পারফরমেন্স স্ট্যান্ডার্ড, যেটা স্ট্যান্ডার্ড পারফরমেন্স কতটুকু হতে পারে, স্ট্যান্ডার্ড আউটপুট কি হবে। মেজারমেন্ট অফ পারফরমেন্স, এই পারফরমেন্স যেটা আসবে সেটার কিভাবে মেজারমেন্ট করব, আমরা আউটপুটটা পাচ্ছি, তাহলে আউটপুটটা আমার মেজারমেন্ট করব আমি কিসের ভিত্তিতে, সেই জিনিসটাও আমাকে এখানে উল্লেখ রাখতে হবে। অ্যানসিলারি সার্ভিস রিকোয়ার্ড এবং আদার্স এর সাথে যে জিনিসগুলো একটু প্রয়োজনীয় সেই জিনিসগুলো আমরা ইনক্লুড করব আমার স্পেসিফিকেশনে। এখন দেখি আমরা এই স্পেসিফিকেশন যখন আমরা প্রস্তুত করব, লিখবো, তখন আমরা এর সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত কারা কারা থাকবেন, জিনিসটা আমরা অনেক সময় হয়ে যাই, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। তো যে বিষয়গুলো ইনক্লুড থাকবে, আবার এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে পুরো স্পেসিফিকেশনের সাথে, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে গোপনীয় রাখতে হবে, ঠিক আছে, সেই জিনিসটা মাথায় থাকবে, এবং ফিনিশ যেটা হবে সেটা সম্পূর্ণই গোপনীয় থাকবে, জিনিসটা আমাদের মাথায় যেন থাকে। তো এর জন্য আমরা যখন স্পেসিফিক প্রস্তুত করব, তো বিভিন্ন জনের আমরা সহায়তা নেব, যাদের সাথে আমাদের সবসময় যোগাযোগ থাকতে হবে, যারা আমরা প্রস্তুত করতেছি। দেন স্পেসিফিকেশন রাইটার, কিছু কিছু ক্ষেত্রে যারা প্রিভিয়াস বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক সময় এক্সপার্ট থাকে, বিভিন্ন জায়গায় যে ধরনের কাজ করতে যাচ্ছি সেই ধরনের এক্সপার্টের সাথে কমিটি অথবা স্পেক যারা তৈরি করতেছেন তারা কথা বলতে পারেন, তাদের সাথে নলেজ শেয়ার করতে পারেন যে কিভাবে কি করতে হয়, সেখান থেকে হেল্প নিতে পারেন। তারপর প্রকিউরমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এখানে যুক্ত থাকবে,
দেন হচ্ছে মার্কেট প্লেস, এবং মার্কেটে যা যা পাওয়া যাচ্ছে সেই মার্কেটের সাথে আমাদের যোগাযোগ রেখে, বাজারের মার্কেটের সাথে আমার সরাসরি যোগাযোগ রেখে সরাসরি কিভাবে কার্যক্রম সম্পন্ন হতে পারে, এর জন্য কি ধরনের স্পেক প্রয়োজন হতে পারে, ডিটেইলস বাজার মনিটরিং করে আমরা একটা স্পেকটা তৈরি করব। তো এখানে যে একটা ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি, এখানে ডায়াগ্রামে যে আমরা একটু দেখি, এখানে ইউজার ড্রাফট করবে, একটা ড্রাফট করবে, সেটা হচ্ছে প্রোডিউসার্স ইনফরমেশন স্ট্যান্ডার্ড। বিভিন্ন কোন একটা প্রোডাক্ট যখন আমরা আনতে যাব, তো এই ধরনের প্রোডাক্ট প্রোডিউসার, বিভিন্ন প্রোডিউসার আছে, তাদের কাছ থেকে আমরা ইনফরমেশন সংগ্রহ করব। ইনফরমেশন সংগ্রহ করে দেন হচ্ছে আমরা একটা কয়েক জায়গাতে ইনফরমেশন দাঁড় করাবো। দেন হচ্ছে প্রকিউরমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে উক্ত বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা আমরা করব। দেন যদি অ্যাকসেপ্টেবল হয়, দেন হচ্ছে আমরা স্পেসিফিকেশন রাইটিং যাইতে পারি, স্পেসিফিকেশন রাইটিং শুরু করতে পারি, এবং অ্যাকসেপ্টেবল টু অল পার্টিস, মানে যে আমরা একটা ধরনের স্পেসিফিকেশন তৈরি করব যে বিভিন্ন জনের কাছে মতামত নিয়ে, দেন যেটা আমরা বুঝতে পারি হ্যাঁ এটা সকল কাছে অ্যাকসেপ্টেবল হবে, এই জিনিসটা আমরা ইনশর্ট করে ফাইনালি আমরা স্পেসিফিকেশন ইস্যু করব। স্পেসিফিকেশন লেখার সময় যে জিনিসটা আমরা করতে পারবো সেই জিনিসটা আমরা একটু করতে পারবো এবং করতে হবে, সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ, যাতে সহজেই ল্যাঙ্গুয়েজটা একদম সিম্পল থাকে। ডিফাইন টার্মস এন্ড অ্যাক্রোনিমস, যখন সকল যে টার্মস কন্ডিশন গুলো থাকবে সেগুলো যেন ডিটেইলস আমরা বলে দিই। মাস্ট বি ইজিলি রিডেবল, যাতে সহজে পড়া যায়, কোনো অ্যাম্বিগুইটি না থাকে। মাস্ট হ্যাভ লজিক্যাল স্ট্রাকচার, শর্ট প্যারাগ্রাফস। এত বড় করে ফেললাম যে ফার্স্ট ক্লাসে মেইন থিমটাই হারিয়ে গেল, তো এটা অবশ্যই করা যাবে না। অ্যাট্রাকটিভ লেআউট, বিভিন্ন ডিজাইন লেআউটের মাধ্যমে আমরা করে দিই যাতে সহজে বোধগম্য হয়। সিস্টেমেটিক নাম্বারিং করতে পারি আমরা। এনশিওর গুড গ্রামাটিকে যাতে মিস্টেক না হয় সেটা আমরা খেয়াল রাখবো। রিডেবল বাই নন স্পেশালিস্ট, যে এটা সম্বন্ধে কিছু জানেও না বুঝেও না সেও যেন একবার পরে এটা কাজ করতে পারে। কারণ আমরা মাঝে মাঝে উদ্দেশ্যপ্রণীতভাবে এমনভাবে স্পেসিফিকেশন তৈরি করা হয়, বিভিন্ন জন স্পেসিফিকেশন তৈরি করে যাতে বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন টেন্ডার এবং সাপ্লায়াররা বুঝতে পারে না। দেন হচ্ছে কি, যারা আলটিমেট আপনাকে সমাধান দিতে পারতো, আলটিমেট প্রোডাক্ট ভ্যালু ফর মানি ক্রিয়েট করতে পারতো, কম মূল্যে আপনি যে প্রোডাক্ট চাচ্ছেন সেই প্রোডাক্টটা দিতে পারতো, সেই জিনিসগুলো আমরা এখানে বাধাগ্রস্ত হচ্ছি। এবং স্পেসিফিকেশনের দুর্বলতার কারণেই কিন্তু আমরা অনেক সময়ই যারা প্রকিউর এন্টিটি দুর্বল হয়ে যায়। তো সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের কাজ, প্রকিউর এন্টিটি কাজ হচ্ছে যাতে করে আলটিমেট ভ্যালু ফর মানি আমি ক্রিয়েট করতে পারি, স্বল্প টাকায় সর্বোত্তম ব্যবহারিকতা আমি নিশ্চিত করতে পারি, এবং বেস্ট প্রোডাক্টটা এবং বেস্ট কাজটা যেন আমি সম্পন্ন করতে পারি। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো কোন জিনিসগুলো লেখা যাবে না সেটা হচ্ছে দেখে নিচ্ছি আমরা। ইজ কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ, জার্গন, আনডিফাইন্ড টার্মস ইউজ করা যাবে না। বিভগ, তারপরে হচ্ছে বি টু এক্সাক্ট, অস্পষ্ট কিছু থাকে, এক্স্যাক্টলি কোনো স্পেসিফিক কারকে নির্দিষ্ট করা যাবে না। ওভার স্পেসিফাই, এক্স্যাক্টলি কি করা যাবে না। ইউজ স্টেট ব্র্যান্ড নেমস ইউজ করা যাবে না। ইউজ আননেসেসারি স্ট্যান্ডার্ড, কনফ্লিক্ট উইথ আদার ডকুমেন্টস, they provide unnecessary information, এই জিনিসগুলো আসলে আমাদেরকে করা যাবে না। তো আমরা যখন স্পেসিফিকেশন তৈরি করব, সেই বর্তমান স্পেসিফিকেশন সময় আরেকটা ইম্পর্টেন্ট বিষয় ইনক্লুড করা হয়েছে বর্তমান, আমরা যদি দেখি সেটা হচ্ছে আমার সাস্টেনেবল প্রকিউরমেন্ট। পিপিআর এই জিনিসগুলো ইনক্লুড করা হয়েছে, সাস্টেনেবল প্রকিউরমেন্ট, যাতে হচ্ছে আমার প্রকিউরমেন্টটা আমরা যেটা করব সেটার জন্য সাস্টেনেবল হয়, সেই জিনিসটা আমার ইনশিওর রাখতে হবে। দেন হচ্ছে আমি আলটিমেট আমার ভ্যালু ফর মানিটা ক্রিয়েট করতে পারবো। কিরকম, অনেকেই, আমি সিম্পল একটা এক্সাম্পল দিই আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেখান থেকে। এটা হচ্ছে আমি জাপানের একটা গাড়ি আমার প্রতিষ্ঠানের প্রোপ্রাইটারি ক্রয় করবে, একটা গাড়ি ক্রয় করবে। সেখানে আমার ইন্ডিয়াতেও গাড়ি প্রস্তুত করছে, আমার এরকম হতে পারে যে এই চায়নাতেও গাড়ি প্রস্তুত করছে, আবার জাপানও গাড়ি প্রস্তুত করছে। তো জাপানের গাড়ি
যদি ক্রয় করা হয়, অথবা জার্মানি গাড়ি যেগুলো ক্রয় করা হয়, মানে এইসব গাড়ি যে ক্রয় করা হয়, তাদের তুলনামূলক এদের লংজিভিটি অনেক হাই, অনেক হাই। প্রাইসের দিক দিয়ে দেখি, প্রাইস কিন্তু ওই আমার ইন্ডিয়া অথবা চায়না, আমি জাস্ট বলতেছি বলার জন্য, আমাদের জানার জন্য, যে তুলনামূলক কম। এবং স্পেয়ার পার্টস যদি বলি, সেটাও আমি পাচ্ছি এই প্রোডাক্ট, জাপানি প্রোডাক্টগুলোর তুলনামূলক বেশি। আমি কোনো দেশের মানে বোঝানোর জন্য বলতেছি আর কি, যে জার্মানির প্রোডাক্ট এই জিনিসগুলার স্ট্যান্ডার্ড অনেক হাই। দেন আমার কিন্তু সাস্টেনেবল কোনটা করবে, আমি কোন লং টাইম এবং তুলনামূলক আমি কোনটা বেনিফিটেড বেশি, আমার প্রতিষ্ঠান লং টাইম একটা বেনিফিটেড হবে কখন, কোথা থেকে। অবশ্যই আমি যদি ওই হাই ব্র্যান্ডেড গাড়িগুলা নিতে পারি আমার প্রতিষ্ঠানের জন্য, সেটা অবশ্যই প্রতিষ্ঠান বেশি বেনিফিটেড হবে। সেই জিনিসগুলো আমাদের প্রত্যেকেরই যাতে মাথায় রাখতে হবে, এবং লং টার্ম বেনিফিট যাতে অর্গানাইজেশন পায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি কাউকে ছোট কোনো কান্ট্রি অথবা কোনো ব্র্যান্ডকে মানে ইয়ের জন্য বলছি না, জাস্ট আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, আমাদের সহজ বোঝার জন্য আমি জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ক্লাস যে লেকচারগুলো ছিল, এগুলো জাস্ট আমরা সবাই কিন্তু শেখার জন্য। এখানে অন্য কোনো কিছু কেউ কোনোভাবে চিন্তা করবেন না, যাতে এখান থেকে আমরা কিছু জ্ঞান অর্জন করতে পারি, যা আমাদের প্রতিষ্ঠানের, আমাদের দেশের অর্থকে প্রপার ভাবে ইউজ করা, আমরা কর্মক্ষেত্রে জানি আমাদের কাজগুলো সহজ হয়, সেই নিয়তকে কেন্দ্র করে। তো আশা করছি আমি এই জিনিসগুলো আপনার সাথে শেয়ার করছি, আমাদের বিষয়গুলো সম্বন্ধে সবাই আমরা জানি না। আমার যেটুকু জ্ঞান অর্জন করেছি, সেখান থেকে আমার ভুল ত্রুটি হতে পারে, সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আমরা সবাই মিলে প্রত্যেক প্রতিষ্ঠানে যাতে একদম ঢাকাতেও যে প্রোক্রিউরমেন্টে কাজ করতেছেন, সেই দিনাজপুরেও কাজ করতেছেন, সেই চিটাগাং কাজ করতেছেন, অনেকেই পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণের সুযোগও পান না, যে কারণে কাজও করতে পারেন না। তো সেইখান থেকে আসলে আমার আর এই মানে আমার উদ্যোগটা আসছে, যে আমি ইতিপূর্বে একটা লেকচারে বলেছিলাম যে আমি যখন ইনিশিয়াল স্টেজ শুরু করি, আমি কিছুই জানি না, আমার জন্য সবকিছু হাতে ধরিয়ে দিছে, কোনো ট্রেনিং নাই, কোনো কিছুই নাই, আমি কিছুই বুঝতে পারি নাই, মানে অনেক দিন ধাক্কা খেতে 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 মানে ঠেকতে ঠেকতে পরে আস্তে আস্তে শিখেছি। তো আমার মতো যাতে প্রত্যেকেই যাতে হয়তো বা ট্রেনিং এর প্রশিক্ষণের সুযোগ পান না, সুযোগ পেলে অল্প কিছুদিনের জন্য সুযোগ পান, আবার কাজ না করার কারণে ভুলে যাই, যাতে আমরা সবসময় টাচের মধ্যে থাকি, কোনো সময় ভুলে গেলে যাতে এখান থেকে দেখে সহজেই বুঝতে পারি, সেই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছেন, এবং এখান থেকে সবাই শিক্ষা গ্রহণ করি আমরা, এবং অন্যভাবে নেগেটিভ ভাবে কোনো কিছু না নেই, সেটা আপনাদের সবার কাছে অনুরোধ। এখান থেকে শিখতে পারলে আমাদের সবার জন্যই মঙ্গল বয়ে আনবে। তো এই স্পেসিফিকেশন তৈরি করার সময় জিনিসটা আলাদাভাবে আমি উল্লেখ করেছি, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইকুইপমেন্ট যাতে আমরা ইনক্লুড করি, এই বিষয়গুলো ইনভলভ থাকতে হবে। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না, সেই ধরনের বিষয়গুলো আমরা পারতপক্ষে অ্যাভয়েড করার চেষ্টা করব। মিনিমাম পলিউশন, যেসব প্রোডাক্টটা দিব যাতে মিনিমাম পলিউশন হয় এবং সহজে আমরা ডিসপোজ করতে পারি। প্রোডাক্টটা যখন মেয়াদ শেষ হয়ে যাবে একটা পর্যায়ে, 4 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, তারপরে যেন ডিসপোজাল করা যায়। তার এনার্জি এফিসিয়েন্সি অ্যান্ড ফিউচার ডিমান্ড, যাতে আমরা একটা লাইম শেষ হওয়ার পরেও যাতে এটা রিসেল ভ্যালু থাকে, সেটাও আমরা খেয়াল রাখবো। সাপোর্ট ইকুইপমেন্ট অ্যান্ড ফিউচার অ্যাভেলেবিলিটি, এর ইকুইপমেন্ট যেগুলো আমরা প্রয়োজন হয়, যেমন গাড়ির যেখানে ইকুইপমেন্টের কথা বললাম, সেই ইকুইপমেন্টটা যেন অ্যাভেলেবল থাকে, সেই অ্যাভেলেবিলিটির কথা আমার চিন্তা করতে হবে। থার্ড পার্টি সাপোর্ট এন্ড ডেভেলপমেন্ট, প্রয়োজনে বিভিন্ন থার্ড পার্টির কাছ থেকে আমাদের সহায়তা প্রয়োজন হলে আমরা নিতে পারবো, সেই জিনিসটা খেয়াল রাখি। সোশ্যাল এবং আদার ফ্যাক্টর, যে জিনিসগুলো আমরা আসলে চিন্তা করব, যেটা হচ্ছে আমরা প্রকুরমেন্ট কাজ করব, তো এমন কোনো কাজ করব না যাতে সেটা দ্বিধাদ্বন্দ্বের ক্রিয়েট করে, জনমতে সাথে বিদ্বেষ ক্রিয়েট করে, এবং স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথে বিদ্বেষ ক্রিয়েট করে, এই ধরনের কোনো কিছু আমরা আসলে করব না, সেদিকে আমাদের যাতে সবাই খেয়াল রাখি। যেমন পাবলিকলি অ্যাকসেপ্টেড যাতে হয়, কোনো লেবার এমপ্লয়মেন্টের উপর যাতে কোনো ইফেক্ট না পড়ে। আমরা এমন একটা জিনিস কিনলাম যে ওই ওইটার কাজ করতে গিয়ে মানে লোকজন, আমার এমপ্লয়িরা ইনজিউর্ড হচ্ছে, নিয়মিতভাবে ইনজিউর্ড হচ্ছে, এই ধরনের কোনো কিছু যাতে না করি, সেদিকে আমার একটা খেয়াল রাখতে হবে। আমার ইনফরমেশন সোর্স কি কি আছে, সেই জিনিসটা যত আমার ইনফরমেশন সোর্স বেশি থাকবে, আমার জন্য কাজ করা তত সহজ হবে, আমরা তত বেশি আমার ওয়াইড হবে আমার জন্য। পাবলিক ইমেজ যাতে ক্ষুণ্ণ না হয়, সেদিকে আমার খেয়াল করতে হবে।
তারপরে পলিটিক্যাল আমার ইমপ্লিকেশন, পলিটিক্যাল রাজনৈতিক যাতে সংশ্লিষ্টতা থেকে মানে মানে এটা না হয় যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অথবা রাজনৈতিক আমার এটার কারণে কোনো রাজনৈতিক ইম্প্যাক্ট পড়তেছে, এই ধরনের কোনো কিছু যাতে না হয় সেদিকগুলো আমার আসলে খেয়াল রাখা উচিত, আমাদের সকলের খেয়াল রাখা উচিত। আমরা যখন স্পেসিফিকেশন তৈরি করবো এই বিষয়গুলো আমাদের দক্ষতার সাথে এবং স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। আমি যত সুন্দরভাবে আমার স্পেক তৈরি করতে পারবো আমি তত বেশি আলটিমেট সলিউশন করতে পারবো এবং সরকারের অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবো। আমি আশা করছি সবাইকে একটু হলেও বোঝাতে সক্ষম হয়েছি এবং এই লব্ধ জ্ঞান আপনাদের এক বিন্দু পরিমাণ হলেও আপনাদের সহায়ক হবে এবং অনেকেই স্পেক তৈরি করতে যে সমস্যার সম্মুখীন হন সেখান থেকে একটু হলেও পরিত্রাণ পাবেন এবং যারা এই ভিডিওটা শুনছেন তারা যারা স্পেক তৈরি করছেন, যারা সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদেরকেও সাজেস্ট করবেন শোনার জন্য, হয়তোবা একটু হলেও হেল্প হবে। তো ধন্যবাদ সবাইকে। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমার ফোন নাম্বার আছে সেখানে জানাবেন। তো আপনাদের যদি একটু পরিমাণ উপকার হয় তো সেটাই আমার সার্থকতা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।